নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিক। আর চারটের চারদিকের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, নিটে বিতর্কিত 1563 জনের ফের পরীক্ষা। 1563 জন যাদের পরীক্ষা বাতিল হয়েছিল 1563 জন নিট পরীক্ষার্থীর গ্রেস মার্কস থাকছে পুনরায় পরীক্ষার বিকল্প, এই কথাই বলা হয়েছিল এবং সেইখানেই বিজ্ঞপ্তি জারি করলো এনটিএ, অ্যাডমিট কার্ড ইস্যু করলো এনটিএ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ইস্যু করলো এনটিএ। 6টি পরীক্ষা কেন্দ্রের বদল হয়েছে। পরীক্ষা কেন্দ্রে থাকবেন এনটিএ ও শিক্ষা মন্ত্রকের আধিকারিকরা। সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে 1563 জনের ফের পরীক্ষা হবে, বিজ্ঞপ্তি জারি করে এনটিএ এর পক্ষ থেকে জানানো হয়েছে। অ্যাডমিট কার্ড ইস্যু করলো এনটিএ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি এবং সেই সঙ্গে আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দাস, সব মিলে এনটিএ সূত্রে ঠিক কি জানা যাচ্ছে? 1563 জন যাদের পরীক্ষা বাতিল হয়েছিল তারা আবার পরীক্ষা দেবে, বদল করা হয়েছে পরীক্ষা কেন্দ্র। হ্যাঁ, একেবারে মধুবন্তী। এই যে 1563 জন যারা দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছিলেন এবং তাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, এই এতজনকে গ্রেস মার্কস দেওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক হয় এবং সেই বিষয়টি যখন আদালতের সামনে আসে তখন এক্ষেত্রে একটি বিষয় বলা হয় যে এদের সকলের আবার পরীক্ষা হবে। সেই পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে আগামী 23শে জুন এবং এনটিএর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই তারা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন এবং এদের সকলের যে পরীক্ষা সেই পরীক্ষা 30শে জুলাইয়ের মধ্যেই সেই পরীক্ষা সম্পূর্ণভাবে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে এবং 9 তারিখের মধ্যেই তারা হয়তো এই বিষয়টি নিয়ে এনটিএর পক্ষ থেকেও জানানো হবে। আরেকটি বিষয় যে এই যে এতজন যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে 6টি কেন্দ্র ছিল। গুজরাতে সুরাত যেমন ছিল, বাহাদুরপুরা ছিল, মণিপুর ছিল, উত্তরপ্রদেশ ছিল। এই সমস্ত কেন্দ্রগুলিতে আমরা দেখতে পেয়েছি যে মোট 6টি কেন্দ্র, সেই 6টি কেন্দ্রের ঘটনা ঘটেছিল কয়েকটি রাজ্যে। একদমই অঙ্কুরদা, যেমনটা বলছিলে তুমি যে 6টি পরীক্ষা কেন্দ্রে বদল করা হয়েছে ইতিমধ্যেই, যেটা জানা যাচ্ছে যেমনটা আমরা শুরুতেই বলছিলাম যে নিট পরীক্ষা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে, হাজার হাজার অভিযোগ, এই নিয়ে প্রচুর বিতর্ক দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং এই বিতর্কিত যে পরীক্ষা, যেখানে পরীক্ষার্থীরা 1563 জন যাদের পরীক্ষা আবারও হবে এমনটাই বলা হয়েছিল এবং বিজ্ঞপ্তি জারি করে আবারও জানানো হয়েছে যে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে এবং বলা হয়েছে যে যদিও 6টি পরীক্ষা কেন্দ্র বদল করা হয়েছে কিন্তু এই পরীক্ষা আবার হবে, যেমনটা বলছিলেন অঙ্কুরদা। এই যে 1563 জন, এদের জন্য আলাদা করে আবার কাউন্সেলিং শুরু হবে 6 জুলাইয়ের পর থেকে। ফলে এদের ক্ষেত্রে এই বিষয়টি হচ্ছে, কারণ বাকিদের যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং এর বন্ধ করার একটা দাবি উঠেছিল, কিন্তু শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছিল যে বাকিদের যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং চলবে। আর যারা এই গ্রেস মার্কস পেয়েছেন তাদের কাউন্সেলিং খুব স্বাভাবিকভাবেই বন্ধ ছিল, কারণ তারা আদতে পরীক্ষায় পাশ করেননি। ফলে তাদের পরীক্ষাটি হচ্ছে 23শে জুন। 30শে জুনের মধ্যে তাদের রেজাল্ট বেরোচ্ছে এবং 6 জুলাইয়ের পর থেকে তাদের কাউন্সেলিং শুরু হবে। সেই জায়গা থেকে অঙ্কুরদা একটা বিষয় জানতে চাইবো, এই যে পরীক্ষা হচ্ছে আবার করে 6টি পরীক্ষা কেন্দ্র বদলও করা হয়েছে, সেইখানে যাতে কোনো ফাঁক না থাকে সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে, সে ব্যাপারে কিছু জানা যাচ্ছে? যে 6টি কেন্দ্র থেকে এই অভিযোগগুলো এসেছিল সেই 6টি কেন্দ্রে আর পরীক্ষা হবে না, সেই রাজ্যেই পরীক্ষাগুলো হবে। যে রাজ্যের ঘটনা, যেমন সুরাতের একটি পরীক্ষা কেন্দ্রে এই ঘটনার অভিযোগ এসেছিল, মণিপুরের এসেছিল, হরিয়ানা চণ্ডীগড়ের এসেছিল, বাহাদুরপুরার এসেছিল। ফলে এই যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলো সুনির্দিষ্ট সেই কেন্দ্রে আর পরীক্ষা হবে না, কিন্তু সেই রাজ্যের অন্য কোনো কেন্দ্রে এই পরীক্ষাগুলো হবে। ফলে সেক্ষেত্রে পরীক্ষার্থীরা যারা হয়তো তাদের বাড়ির কাছে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই কেন্দ্রে যেহেতু এরকম একটি বিতর্কিত ঘটনা ঘটেছে সেই কারণে সেই কেন্দ্রে আর তারা পরীক্ষা দিতে পারবেন না, তাদের ভিন্ন কেন্দ্র থেকে পরীক্ষা দিতে হবে। অঙ্কুরদা, আমাদের সঙ্গে তুমি থাকো, আমরা একটা ছবি দেখাবো, দেশ জুড়ে বিক্ষোভের ছবি। দিল্লি থেকে ব্যাঙ্গালোর বিক্ষোভে কিন্তু ফেটে পড়েছেন বিশেষ করে বিরোধীরা, ইন্ডিয়া জোট সমর্থকরা। সংসদেও সরব হবেন তারা, এমনটাই তারা বলেছেন। রাহুল গান্ধী তিনি জানান
মঙ্গলবার পরীক্ষার পর বুধবার বাতিল হয় ইউজিসি নেট এবং এই যে ঘটনা ঘটেছে এটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক, দেশ জুড়ে প্রতিবাদ মিছিল এবং দিল্লি, ব্যাঙ্গালোর, জম্মু, পাটনা, হায়দ্রাবাদ, গুয়াহাটি এই 6টি জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। সেই আন্দোলনের ছবি যেখানে এই নিট দুর্নীতি নিয়ে দেশ জুড়ে আন্দোলনে নামা হয়েছে। বিশেষ করে কংগ্রেসের পক্ষ থেকে এই আন্দোলন হয়েছে। 21শে জুন থেকে শুরু হবে আন্দোলন, এমনটাও কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি ও পরিষদীয় দলের নেতাদের কাছে চিঠি লিখে জানানো হয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। সব মিলিয়ে এই মুহূর্তে দেশ জুড়ে যে 6টি জায়গায় আন্দোলন প্রত্যক্ষ করা গেছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নিট দুর্নীতি নিয়ে দেশ জুড়ে আন্দোলনের ছবি আপনারা দেখছেন। সরব কংগ্রেস, মোদির বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণে হাত শিবির এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তারা আরো খানিকটা অক্সিজেন পেলেন। আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন জায়গায় বিরোধিতার ছবি, প্রতিবাদের ছবি, বিক্ষোভের ছবি উঠে আসছে। যেটা বলছিলাম, রাহুল গান্ধী ইতিমধ্যেই কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন। ইন্ডিয়া জোট তাহলে অনেকটা অক্সিজেন পেয়ে গেল এই যে ঘটনা, এই যে বিতর্ককে কেন্দ্র করে। একেবারে তাতে কোনো সন্দেহ নেই। গতকালই আমরা দেখেছি যে রাহুল গান্ধী একটি সাংবাদিক সম্মেলন করেন, যে সাংবাদিক সম্মেলন থেকে তিনি সরাসরি এই নিট এবং নেট এই দুটি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির ঘটনার প্রেক্ষিতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি আক্রমণ করেছেন এবং এই ঘটনার পরেই তার সঙ্গে দেখা করতে যান যারা এই পড়ুয়াদের একটা প্রতিনিধি দল রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে যান এবং সেখানে সাক্ষাতের পরে রাহুল গান্ধী তিনি নিজে এই পড়ুয়াদের আশ্বাস দিয়েছেন যে তাদের এই যে বিতর্ক শিক্ষাক্ষেত্রে এই যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে তিনি আগামীকাল তিনি এবং তার দল কংগ্রেস এবং বিরোধীরা তারা সকলে মিলে সংসদে সরব হবেন বলেই আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী। ফলে সেক্ষেত্রে আজকের এই যে দেশ জুড়ে যে বিক্ষোভ চলছে তা কখনো বিরোধী রাজনৈতিক দলের ব্যানারে হচ্ছে, কোনো জায়গায় পড়ুয়ারা এককভাবে করছে, কিন্তু এই একটানা আন্দোলন কিন্তু অবশ্যই চাপে ফেলেছে কেন্দ্রীয় সরকারকে। যে কারণে দিল্লি বিশ্ববিদ্যালয়ে আজ ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তার একটি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তার একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে বাতিল করেছেন তিনি। আজ সকালে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজকে ওই অনুষ্ঠানে উপস্থিত হবেন না। ব্যক্তিগত কারণ দেখালেও মনে করা হচ্ছে যে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের পেছনে একটানা বিরোধী এবং এই ছাত্র পড়ুয়াদের এই যে আন্দোলন, সেই আন্দোলনই দায়ী। কারণ দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাইরেও আজ সকাল থেকে শুরু হয়েছে এই আন্দোলন। দায় স্বীকার করেছেন অঙ্কুরদা ইতিমধ্যে কিন্তু শিক্ষামন্ত্রী। আরেকটা বিষয়, কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, মেধা তালিকায় যদি বদল আসে, নিট টপার যারা, তাদের তাহলে রেজাল্টে তো একটা বড় এফেক্ট পড়বে। অবশ্যই যেভাবে আমরা দেখেছি এই বদল এসেছে, কারণ পরীক্ষায় নম্বর দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি জায়গায় গরমিল ধরা পড়েছে। কারণ একটি পরীক্ষায় ভুল উত্তর দিলে যেভাবে নম্বর মাইনাস হওয়া উচিত তার বদলে ভিন্নভাবে নম্বর আরোপ করা হয়েছে এক একজন পড়ুয়ার ক্ষেত্রে। ফলে একই র্যাঙ্কে বহু ছাত্র এসে গিয়েছে, প্রায় 70-এর কাছে ছাত্র এসে গিয়েছে কাছাকাছির র্যাঙ্কে, এবং সেই যে নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরও পদ্ধতি না মেনে দেওয়া হয়েছে বলেই অভিযোগ। এই প্রত্যেকটি বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। সিবিআই ইতিমধ্যেই যেটা দেখতে পেয়েছে যে মঙ্গলবার দিন যে নেটের পরীক্ষা ছিল, সেই নেটের পরীক্ষার আগে গত রবিবার দিনই কিন্তু ডার্ক ওয়েবে পৌঁছে গিয়েছিল সেই প্রশ্নপত্র, যে প্রশ্নপত্র বিপুল টাকায় বিক্রি হয়েছে। একদমই অঙ্কুর, এই জায়গা থেকে অঙ্কুরটা একটু বিরত করছি, আমরা শুনে নেব শিক্ষামন্ত্রী ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কি বলেছেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং অবশ্যই তিনি আশ্বস্ত করেছেন পড়ুয়াদের এবং এই গোটা বিষয়ের দায় তিনি স্বীকার করেছেন। শোনাবো কি বলেছেন তিনি। देखिए, मैं देश के विद्यार्थियों को भरोसा दिलाना चाहता हूं, ये सरकार आप ही के हैं, आप ही के द्वारा ये सरकार की चयन हुई है। आप भरोसा रखिए, हम देश की विद्यार्थियों के हितों को सर्वोपरि मानते हैं। उनके लिए पारदर्शिता हमारी दायित्व है। कोई भी मेधावी विद्यार्थी के हितों को अनदेखा नहीं हो, ये हम पूरा कोशिश करेंगे और दायित्व भी लेंगे, और हम दायित्व लेते भी हैं। कुछ साल पहले परीक्षा को डार्क नेट में डाल दिया जाएगा, क्वेश्चन पेपर ओपनली टेलीग्राम जैसे प्लेटफॉर्म पे नीलामी होगी, ये तो एक नया अनुभव है। तो बदलना तो पड़ेगा व्यवस्था को ना।
उसकी परीक्षा की, उसकी स्ट्रक्चर कैसे होगा ऑर्गेनाइजेशन की, परीक्षा की सिस्टम कैसे होंगी, उसकी डाटा पूल कैसे मैनेज होगा, उसमें ट्रांसपेरेंसी कैसे रहेगी। বক্তব্য শুনলাম। আমি আবারও চলে আসবো অঙ্কুরদার কাছে, নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী এবং আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এই যে শিক্ষামন্ত্রী বললেন, তিনি প্রথম কথা বললেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, অবশ্যই সেদিকে তারা নজর রাখবেন, আশ্বস্ত করলেন। পাশাপাশি তিনি এই যে ডার্ক ওয়েবের যে ঘটনাটা, সেটা সম্পর্কে তিনি তারা নিজেরাই অবগত ছিলেন না এবং অবশ্যই এই বিষয়টা তারা বিশেষ করে নজর দেবেন, এই কথা বললেন। এই জায়গাটা যদি একটু স্পষ্ট করেন। শিক্ষামন্ত্রী বলছেন মধুবন্তী যে তিনি ডার্ক ওয়েবে যে প্রশ্নপত্র বেরিয়ে গিয়েছে সেই বিষয়ে তিনি কিছু জানেন না। অথচ আমরা দেখেছিলাম যখন এর আগের ঘটনাটির প্রেক্ষিতে যখন পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে বলে অভিযোগ উঠেছিল, তখন তিনি বলেছিলেন কোনো দুর্নীতি হয়নি। আর আজকে তিনি বলছেন ডার্ক ওয়েব সম্পর্কে কিছু জানেন না, অর্থাৎ ঘটনা সম্পর্কে না জেনেই তিনি কিন্তু আগে একটি বক্তব্য রেখে দিয়েছিলেন। এটা একটা প্রথমত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। দ্বিতীয়ত এই যে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলছেন আমরা কিছু জানি না, গতকালের সাংবাদিক সম্মেলনে তিনি কি বলছেন? তিনি বলছেন আমরা একটা উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করব যেখানে বিশিষ্ট সমস্ত ক্ষেত্রে, সমাজের সমস্ত ক্ষেত্রের বিশিষ্ট জনেরা থাকবেন এবং তারা তাদের মূল্যবান মতামত দিয়ে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কি করণীয় সেটা তিনি জানান। এবং সেই জায়গা থেকে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য অবশ্যই গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম আমার সহকর্মী এবং প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। এরই মধ্যে কিন্তু নিট নেট নিয়ে বিজেপিকে জবাব দিয়েছে কে? তেজস্বী যাদব। তিনি বলছেন যে আমার আত্মসহায়ককে জিজ্ঞাসাবাদ করা হোক। কিংপিনের থেকে নজর ঘোরাতেই অভিযোগ, পাল্টা তোপও দিয়েছেন তেজস্বী যাদব। প্রশ্ন ফাঁসে যুক্ত তেজস্বীর পিএ বৃহস্পতিবার অভিযোগ করেন বিহারের উপমুখ্যমন্ত্রী। দেখুন কি বলেছেন। मेरे साइको, अरे चाहे पीए हो पीएस हो कोई हो, बुला करके पूछताछ कर ले कोई अगर बात है तो। लेकिन जो उप मुख्यमंत्री लोग जो सवाल उठा रहे हैं, ईओयू तो आज तक कहा नहीं है इस बात को लेकर के, इनको तो रिपोर्ट करता है नहीं, ये तो बिना ज्ञान है, इन लोगों को ज्ञान नहीं है। जब मई में जब अरेस्टिंग हुआ था तब से हम लोग आवाज उठा रहे हैं भाई की कार्रवाई करनी चाहिए। जिस इंजीनियर की बात कर रहे हैं 21 में यही लोग अर्बन डेवलपमेंट में लाए थे जल संसाधन से। थोड़ा ज्ञान प्राप्त कर लेना चाहिए इन लोगों को। ये लोग जो किंगपिंग जो है पेपर लीक के, उन लोगों से इशू को डाइवर्ट करना चाहते हैं। जो अमित आनंद है, जो आपका नीतीश कुमार है, ये कौन लोग हैं? इनको क्यों बचाना चाहते हैं ये लोग? क्यों ये लोग जो है डाइवर्ट कर रहे हैं इशू को? तो इशू को जो है डाइवर्ट नहीं करना चाहिए। जो भी किंगपिंग है, कल मनोज झा जी ने प्रेस कॉन्फ्रेंस करके तस्वीर साझा कर दी है। अरे भाई अगर कोई दोषी हो उसको बुला के पूछने में क्या दिक्कत है? নিটের কাউন্সেলিং এ স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। এনটিএ কে নোটিশ জারির আর্জিও খারিজ করা হয়েছে। 8ই জুলাই একত্রে সব আর্জি শোনা হবে। শীর্ষ আদালতের পক্ষ থেকে এই বক্তব্যই রাখা হয়েছে। অর্থাৎ আরো একবার জারি রাখবো, নিট সংক্রান্ত যে সমস্ত মামলা রয়েছে একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কথাই বলা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে এনটিএ কে এবং কেন্দ্রকেও, সেই সঙ্গে চলবে কাউন্সেলিং। ডাক্তারের প্রবেশিকা পরীক্ষার নিট যা নিয়ে তোলপাড়, দেশের বিভিন্ন হাইকোর্টে যেসব মামলা হয়েছে তা একত্রে এবার শুনতে চাইল সুপ্রিম কোর্ট। সেই সংক্রান্ত একটি নোটিশ জারি করা হলো বৃহস্পতিবারই। এই নোটিশ জারি করা হয়েছে। দেশের বিভিন্ন হাইকোর্টে বিচারাধীন নিট সংক্রান্ত মামলা স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। ওই মামলাগুলি একত্রে শুনতে চায় শীর্ষ আদালত। সে বিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে এবং সেই সঙ্গে নিট মামলায় কেন্দ্র সরকার এবং এই পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ পৃথকভাবে তাদের দুপক্ষকেই নোটিশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত খবর এবং আরো অনেক খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা অধীর চৌধুরীর। ভোটে ভরাডুবির পর পদ ছাড়তে চান অধীর।
অধীর চৌধুরীর পদত্যাগের ইচ্ছায় সম্মত না হাইকমান্ড, আপাতত কাজ চালাতে বলা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে, এমনটাই সূত্রের খবর। দলের রদবদল কি হবে ঠিক করবেন মল্লিকার্জুন খাড়গে, এমনটাই বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। অর্থাৎ নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর একটা দায়িত্ব এসেছে সর্বভারতীয় সভাপতির হাতে, এবং সর্বভারতীয় সভাপতি সিদ্ধান্ত নেবেন কে থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেসের সাংগঠনিক নিয়ম অনুযায়ী খাড়গে সভাপতি হওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেস কমিটি অস্থায়ীভাবে কাজ চালাচ্ছে। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, সেক্ষেত্রে কংগ্রেস সূত্রে কি খবর রয়েছে এখনো পর্যন্ত? দেখো, প্রথমেই তোমাকে বলে রাখি যে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে অধীর চৌধুরী পদত্যাগ করেছেন বা ইস্তফা দিয়েছেন, এমনটা কিন্তু এখনো পর্যন্ত কোনো কংগ্রেসের তরফে অফিসিয়ালি কিন্তু এখনো কোনো খবর নেই। যেটা জানা গিয়েছে, আজকে যে সাংগঠনিক বৈঠক ছিল এবং সেখানে মূলত লোকসভা নির্বাচনে যে ভরাডুবি হয়েছে রাজ্যে কংগ্রেসের, সেটা কিন্তু সরেজমিনে খতিয়ে দেখতেই আজকে কংগ্রেসের একটি বৈঠক ছিল, এবং সেই বৈঠকের শেষে যে সাংবাদিক বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু অধীর চৌধুরী স্পষ্টতই জানিয়েছেন যেহেতু সর্বভারতীয় সভাপতি পদে মল্লিকার্জুন খাড়গে এসেছেন এবং সেক্ষেত্রে গোটা দেশে বিভিন্ন রাজ্যের প্রদেশ সভাপতি পদে রদবদল করা হবে, এবং সেক্ষেত্রে নতুন করে সেখানে শুধুমাত্র যে বিভিন্ন রাজ্যের প্রদেশ সভাপতির পদ এমনটা নয়, জেলা সভাপতির পদ, জেলা সংগঠন একেবারে ব্লক স্তরেও কিন্তু সংগঠনকে সাজানো হবে। সেই লক্ষ্যেই কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও তোমাকে বলে রাখি, এর আগে যখন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছিল দিল্লিতে, সেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অধীর চৌধুরী, কিন্তু সেই মুহূর্তে কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি পদের দায়িত্বভার তিনি যাতে চালিয়ে যান সেই অনুরোধ করেছিলেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সহ এআইসিসি নেতৃত্ব। তারা মনে করছিলেন যে এই মুহূর্তে অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির পদে যাতে তার দায়িত্বভার চালিয়ে যান। পরবর্তী ক্ষেত্রে এআইসিসি তারা নিজেদের মধ্যে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এখনো কিন্তু অফিসিয়ালি সেই সিদ্ধান্ত জানানো হয়নি। আজকের যে সাংগঠনিক বৈঠক ছিল সেই বৈঠকেও কিন্তু এই বিষয়ে কোনো রকম ভাবে সিদ্ধান্ত হয়নি। সেক্ষেত্রে মূলত পর্যালোচনা হয়েছে লোকসভা নির্বাচনের ভরাডুবি নিয়ে, এবং সেক্ষেত্রে কংগ্রেসের একাংশ চাইছেন তারা যেভাবে বামেদের সঙ্গে জোট হয়েছে সেই জোটকে বজায় রেখে আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে তারা লড়াই করতে চান। অন্যদিকে প্রদেশ কংগ্রেসের একাংশ মনে করছেন যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধিতা এবং দিল্লিতে গিয়ে বিজেপিকে হটাতে গিয়ে সেক্ষেত্রে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পথ চলা, এই বিচারিতা কিন্তু একেবারে নিচু তলায় কংগ্রেস কর্মীদের কাছে কিন্তু তারা বিভ্রান্ত হচ্ছে। ফলে গোটা বিষয়টি নিয়ে এই আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত এআইসিসির তরফে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে নেবেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। সত্য সুন্দর, তুমি আমাদের সঙ্গে থাকো। শোনাবো অধীর রঞ্জন চৌধুরী এই প্রসঙ্গে কি বলেছেন। ভারতবর্ষের যিনি সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে আগামী দিনে এই পশ্চিমবঙ্গ নামক রাজ্যে যে নির্বাচনী কমিটি, রাজনৈতিক কমিটি বা প্রদেশ কংগ্রেস কমিটি, সেখানটায় কোনো কিছু রদল বদলের দরকার আছে কিনা, সেখানে আগামী দিনে আরো কি ব্যবস্থা গ্রহণ করা উচিত, সে সম্পর্কে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা সম্পূর্ণ অধিকার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যিনি সভাপতি শ্রদ্ধেয় শ্রী মল্লিকার্জুন খাড়গের কাছে আমরা পেশ করেছি, সেটাও সর্বসম্মতভাবে পাস হয়েছে। আর এবার আরেকটি বৈঠক সম্পর্কে আপনাদের জানাবো। রাজ্যে লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির কারণ নিয়ে পর্যালোচনার জন্যই এই বৈঠক, যেখানে গোটা দেশে কংগ্রেস সভাপতি পদের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হবে, আর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। এ বিষয়ে জানবো, আমাদের সঙ্গে আপনারা জানেন টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, এই বৈঠক নিয়ে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, প্রথম দফায় যে বৈঠক হয়েছে সেই বৈঠক ছিল এবং তারপরে প্রদেশ কংগ্রেস দপ্তরে এই মুহূর্তে বিকেল 4:30 থেকেও কিন্তু একটি বৈঠক রয়েছে, সেখানেও কিন্তু একেবারে পর্যালোচনা করা হবে। এখানে বিভিন্ন জেলা কংগ্রেসের নেতৃত্ব যারা রয়েছেন তারা যেরকম এসেছেন, তার পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে এ রাজ্যে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত যে কংগ্রেসের যিনি পর্যবেক্ষক রয়েছেন এআইসিসির তরফে, তিনি হয়েছেন গোলাম আহমেদ মীর, তিনিও কিন্তু পর্যবেক্ষক হিসেবে আজকের এই
বৈঠকে রয়েছে। ফলে একেবারে সাংগঠনিক দিক থেকে রাজ্যের কংগ্রেসের কোথায় কি অসুবিধা রয়েছে এবং বিশেষ করে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যে হারের সম্মুখীন হয়েছে সেই হারের পর্যালোচনা এবং সেক্ষেত্রে সংগঠনকে ঢেলে সাজাতে বিভিন্ন জেলা স্তরের, ব্লক স্তরের যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু তারা মতামত জানতে চাইবেন এবং সেই মতামত জেনে এআইসিসির কাছে কিন্তু এই গোটা বিষয়টি রিপোর্ট আকারে পাঠানো হবে এবং তারপরেই দিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন যে সাংগঠনিক স্তরে কোনো রদবদল করা হবে কিনা এবং সেক্ষেত্রে যদি সেই রদবদল করা হয় সে বিষয়ে কিন্তু একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। ফলে যে সাংগঠনিক বৈঠক সকালে এক দফায় হয়েছে, দ্বিতীয় বিকেল বেলায় কিন্তু 4:30 থেকেও কিন্তু আরো এক দফায় সেই বৈঠক শুরু হয়েছে। ধন্যবাদ সত্য সুন্দর। কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আর এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ভোট পরবর্তী হিংসা মামলা, বিচারপতি হরিশ চন্দ্র ও হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা। পরবর্তী শুনানি পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, আপাতত রায়দান স্থগিত। বুধবার মামলার পরবর্তী শুনানি, মঙ্গলবারের মধ্যে ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে বললেন বিচারপতি হরিশ চন্দ্র। আরো একবার জানিয়ে রাখবো যে মঙ্গলবারের মধ্যে ঘরছাড়ারা ঘরে ফিরুক। ভোট পরবর্তী হিংসা মামলা, বিচারপতি হরিশ চন্দ্র ও হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা। পরবর্তী শুনানি পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, আপাতত রায়দান স্থগিত। বুধবার মামলার পরবর্তী শুনানি। মঙ্গলবারের মধ্যে ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে এমনটাই বললেন বিচারপতি। আগামী মঙ্গলবারের মধ্যে ঘরছাড়ারা ঘরে ফিরুন। ভোট পরবর্তী হিংসা মামলায় কড়া পর্যবেক্ষণে জানালো কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ টন্ডন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আমার মনে হয় যে অভিযোগ আসছে সেখানে পুলিশকে আরো সক্রিয় থাকতে হবে। অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে, বাস্তব চিত্র জানতে চান বলেও জানিয়েছেন বিচারপতি। ভোট পরবর্তী হিংসা রুখতে ভোটের পরেও বাহিনী রেখে দেওয়া হয়েছিল রাজ্যে, কিন্তু তাতে ভোট পরবর্তী সন্ত্রাস থামেনি। এখনো হাজার হাজার বিজেপি কর্মী ঘরছাড়া। প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী মঙ্গলবারের মধ্যে ঘরছাড়ারা ঘরে ফিরুন। ভোট পরবর্তী হিংসা মামলায় কড়া পর্যবেক্ষণ জানালো কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ চন্দ্র ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আমরা মনে করি যেখান থেকে অভিযোগ আসছে সেখানে পুলিশকে আরো সক্রিয় হতে হবে। আমরা চাই মঙ্গলবারের মধ্যে ঘরছাড়ারা ঘরে ফিরুক। ভোট পরবর্তী হিংসা মামলায় কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের। পরবর্তী শুনানি পর্যন্ত রাজ্যে বাহিনী মোতায়েন থাকবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। রায়দান স্থগিত। বুধবার মামলার পরবর্তী শুনানি। ভোট পরবর্তী হিংসা মামলা, বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে যেটা জানিয়ে দিয়েছে যে তারা চান মঙ্গলবারের মধ্যে ঘরছাড়ারা ঘরে ফিরুক। মঙ্গলবারের মধ্যে ঘরছাড়ারা ঘরে ফিরুন। ভোট পরবর্তী হিংসা মামলায় কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে, বাস্তব চিত্র জানতে বলে জানিয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যেমনটা বলা হয়েছে যে পরবর্তী শুনানি পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ভোট পরবর্তী হিংসা রুখতে ভোটের পরেও বাহিনী রেখে দেওয়া হয়েছিল রাজ্যে, কিন্তু তারপরেও হিংসা ঠেকানো যায়নি। মঙ্গলবারের মধ্যে ঘরছাড়ারা ঘরে ফিরুন। ভোট পরবর্তী হিংসা মামলায় কড়া পর্যবেক্ষণ জানালো কলকাতা হাইকোর্ট। জানিয়ে রাখি, বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আমরা মনে করি যে যেখান থেকে অভিযোগ আসছে সেখানে পুলিশকে আরো সক্রিয় হতে হবে। অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ রয়েছে, বাস্তব চিত্র জানতে চাওয়া হয়েছে বিচারপতির পক্ষ থেকে। এবং শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ, তারা বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত শুনানি হচ্ছে রাজ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, অর্থাৎ বুধবার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
ইতিমধ্যেই বিজেপি কেন্দ্রীয় দল ঘরছাড়া, বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেছেন তারা। কলকাতা, কোচবিহার, সন্দেশখালী সহ একাধিক জায়গায় ঘুরে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেছেন। আমডাঙ্গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাদেরকে এবং তাদের ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরাই। সব মিলিয়ে আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, আগামী মঙ্গলবারের মধ্যে ঘরছাড়ারা ঘরে ফিরুন। ভোট পরবর্তী হিংসা মামলায় কড়া পর্যবেক্ষণে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে তারা মনে করেন যে সমস্ত অভিযোগ আসছে তার জন্য পুলিশকে আরো সক্রিয় হতে হবে। অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ রয়েছে, বাস্তব চিত্র জানতে চান তারা, এমনটাই জানানো হয়েছে। বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে। আর এবার যে খবরে নজর রাখবো, যে প্রসঙ্গে একটু আগেই আপনাদের জানাচ্ছিলাম যে এই যে ভোট পরবর্তী হিংসা এবং যারা আক্রান্ত তাদের নিয়ে, ঘর ছাড়া যারা, তাদেরকে নিয়ে যে অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী রাজভবনের ঠিক সামনে, সেক্ষেত্রে তাকে জায়গা বদলের অর্থাৎ বিকল্প জায়গার কথা ভাবতে বলা হয়েছিল, বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এবার তিনি জায়গা বদলে তার জায়গা বা তার অবস্থান, তার কর্মসূচির কোথায় হবে সে কথাও জানিয়ে দিলেন। জায়গা বদলে ডিজির দপ্তরের সামনে এবারে অবস্থানে বসতে চান শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তি যারা, তাদের নিয়ে এবার কর্মসূচি হবে ডিজির দপ্তরের ঠিক সামনে, বিকল্প জায়গা। তাকে বিকল্প জায়গার প্রস্তাব দিতে বলা হয়েছিল, তিনি তা দিলেন। এবার আইনজীবী রাজভবনের পরিবর্তে ডিজির দপ্তরের ঠিক সামনে অবস্থানে বসতে চান শুভেন্দু অধিকারীর আইনজীবী, এটা বলে দিয়েছেন। এরপর এর যে শুনানি মঙ্গলবার, মামলার পরবর্তী শুনানি, রাজভবনের বদলে ডিজির দপ্তরের ঠিক সামনে বসতে চান শুভেন্দু অধিকারী, তিনি জানিয়ে দিলেন। তৃণমূলের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে পরপর শোনাবো এই নিয়ে। ওনার উদ্দেশ্য হচ্ছে সংবাদ মাধ্যমে ভেসে থাকা, এতে কাজের কাজ কিছু নয়। এবং এই যে পরাজিত হয়েছেন শোচনীয়ভাবে, পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা খারাপ, যে জিনিসটা শুভেন্দু অধিকারী অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছে বুক বাজিয়ে বলেছিলেন, হ্যান কারেঙ্গা প্যান কারেঙ্গা, 35টা আসন পাবো, আমার যা যা ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটদের আপনারা প্রার্থী করুন বলে সব বলেছিলেন, ওনার জন্য সবাই হেরেছে। আর এখন আরএসএসও তার বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ বিজেপির নেতারাও ওর বিরুদ্ধে, কোণঠাসা হয়ে গেছেন পার্টির মধ্যে। আর জনতার তো রায় বোঝাই গেছে, জনতা ওর সঙ্গে নেই। তাই জন্যে এখন এইসব নাটক করে মিডিয়ার মাধ্যমে ভেসে থাকার চেষ্টা। এতে আমার বক্তব্য হচ্ছে অভিজিৎ বা অভিষেক ব্যানার্জি যদি রাজভবনে করতে পারে, তাহলে কেন বিজেপি সেখানে করতে পারবে না? গণতন্ত্রে তো সবার সমান অধিকার। সেখানে আদালত যখন বলছে বিকল্প জায়গার কথা, তা ডিজি দপ্তরের সামনে বসলে অসুবিধা কোথায়? অর্থাৎ যে সরকারি টিমে যারা আছে তারা যেখানে খুশি মন চাইবে সেখানে বসে পড়ে আন্দোলন চালাবে, আর যেখানে যারা বিরোধী রাজনৈতিক দল হবে তাদের ক্ষেত্রেই যত আইন কানুন সমস্ত এসে দাঁড়াবে। একটা কার্যক্রম করার জন্য মামলা মোকদ্দমায় যেতে হচ্ছে, এটাই তো হচ্ছে একটা নাটক। সেই কারণে তৃণমূল যে নাটকটা প্রশাসনকে ঢাল হিসাবে বানিয়ে করছে, এই নাটকটা রাজ্য থেকে বন্ধ হোক। জানি রাখি প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, দণ্ড সংহিতা আইন নিয়ে পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে, আর্জি জানানো হয়েছে। 20 ডিসেম্বর বিদায়ী সরকার এই 3টি আইন পাশ করে, আলোচনা ছাড়াই পাশ হয় এই আইন। এবং ওই দিন 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়, স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে বিল পাশ করা হয়। আর এই বিষয়ে বিতর্ক হওয়া দরকার। নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আর্জি মমতার। বৃহস্পতিবার মমতা চিদম্বরম বৈঠক হয়, এই নিয়ে আলোচনাও হয় সেখানে, এমনটাই সূত্রের খবর। এবার বিতর্কে কোন 3টি আইন আপনাদের জানিয়ে রাখি, সেই 3টি আইন ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। এই 3টি আইন তৃণমূল, বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে এ প্রসঙ্গে কি বলা হচ্ছে এবার পরপর শোনাবো।
নতুন 3টি অপরাধ আইন এখনই কার্যকর না করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। আর এই নতুন আইনগুলি 1 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা একটি চিঠিতে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন যে আইনগুলি কার্যকর করার সময়সীমা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হচ্ছে। পিছিয়ে দিলে সংসদে আইনগুলির পুনর্মূল্যায়নের সুযোগ পাওয়া যাবে, পর্যালোচনার সুযোগ পাওয়া যাবে। নতুন আইনগুলি হলো ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন। এই আইনগুলি ঔপনিবেশিক আমলের দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এবং 1872 সালের ভারতীয় সাক্ষ্য আইনকে প্রতিস্থাপন করবে। এই আইনের কার্যকর করার তারিখ পিছিয়ে দেওয়ার ফলে আইনগুলির সম্ভাব্য প্রভাব ও কার্যকারিতা সম্পর্কে সংসদে নতুন করে আলোচনা করা সম্ভব হবে এবং বলা হয় একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আইন প্রণয়নের প্রক্রিয়া স্বচ্ছ ও ব্যাপক আলোচনার মাধ্যমে হওয়া উচিত, তাই এই আবেদন। দেখুন, লাস্ট পার্লামেন্ট সেশনে গায়ের জোরে 145 জন সাংসদকে সাসপেন্ড করে তুগলকি কায়দায় এই বিল পাশ করানো হয়েছিল সম্পূর্ণ অনৈতিকভাবে। আমরা বিগত 10 বছরে দেখেছি এভারেজ 5 থেকে 7 মিনিটে একটা করে বিল পাস হয়েছে। এভারেজ 70-80% বিল তার কোনো স্ক্রুটিনি হয়নি। পুরোটাই মনোপলি চলেছে, পুরোটাই একটা স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলেছে। এবং এই বিলের ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এর আগেও তার মতামত জানিয়েছিলেন এবং সেই কারণেই তিনি আজকে এই চিঠি দিয়েছেন। এবং আমি আশা করব আগামী 24 তারিখ থেকে নতুন যে সংসদ অধিবেশন শুরু হবে সেখানেও এই নিয়ে বিরোধী সাংসদরা। মাননীয় মুখ্যমন্ত্রীর এই চিঠিকে আমি সমর্থন করছি এবং নিশ্চিতভাবেই এই বিলগুলো পুনর্বিবেচিত হওয়া উচিত। স্বৈরতান্ত্রিক কায়দায় বিলগুলো পাশ করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের বিধানসভায় প্রায় সমপর্যায়ের স্বৈরতন্ত্রের প্রয়োগ আমরা বারবার দেখেছি। আপনি আচরি ধর্ম পরের শেখাও, এটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী রপ্ত করে নিয়ে চিঠিটা লিখতেন আমি আরো বেশি খুশি হতাম। তা সত্ত্বেও চিঠিটাকে আমি সমর্থন জানাই। এরকম কোনো রীতি আগে কখনো হয়নি। অতএব মমতা ব্যানার্জি হঠাৎ করে একটা আলোড়ন তোলার চেষ্টা করছে এই সমস্ত কথা বলে। আমি মনে করি যেটা বিগত সংসদে পাশ হয়ে গেছে, যেটা আইনে পরিণত হয়ে গেছে, সেটাকে নতুন করে সংকটের মধ্যে ফেলার কোনো যৌক্তিকতা নেই। আসল কথা হচ্ছে কোনো কিছু বলার নেই সরকারের বিরুদ্ধে। সেই কারণের জন্য এখন পুরনো সমস্ত বিষয়কে সামনে আনার চেষ্টা হচ্ছে। আর এই আইনের দ্বারা তৃণমূল কংগ্রেসের যারা ঘনিষ্ঠ শুভানুধ্যায়ী তাদের যে অসুবিধা হতে পারে এটা বুঝতে পেরেই মমতা ব্যানার্জি এই জিনিস করছে। অতএব আমরা মনে করি যে 3টি ফৌজদারি আইন যেটা আছে সেটা সঠিক আছে এবং এর নিয়ে কোনো পর্যালোচনা করা উচিত নয়। তবুও প্রধানমন্ত্রী যেটা বিচার বিবেচনা করবেন সেটাই মান্য হবে, কিন্তু আমাদের প্রাথমিক মত হচ্ছে এটা অবান্তর একটা আবদার। এরকম কোনো রীতি আগে কখনো হয়নি। অতএব মমতা ব্যানার্জি হঠাৎ করে চোখ রাখবো পরের খবরে। 15 দিনে নন্দীগ্রাম থানায় 47টি এফআইআর বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবার পুলিশের বিরুদ্ধেই পাল্টা প্রশ্ন তুলে মামলা দায়ের করার অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। 26শে জুন শুনানির সম্ভাবনা। দেখুন, গত 14ই মে থেকে 1 জুন এই 15 দিনে বিজেপি কর্মীদের বিরুদ্ধে শুধু একটি থানাতেই মোট 47টি এফআইআর দায়ের করেছে পুলিশ, যার সবকটি ওপেন এন্ডেড এফআইআর। বেশ কয়েকটি এফআইআর নাকি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করেছে। লোকসভা ভোটে বিজেপিকে হেনস্থা করতেই মিথ্যে মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। লোকসভা ভোট মিটিয়ে দেওয়ার পর রাজ্যে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল নেতারা, এমন অভিযোগ করেছে গেরুয়া শিবির। এর নেতৃত্বে নন্দীগ্রাম থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন ডিএসপি পদমর্যাদার তুহিন বিশ্বাস, উনার নেতৃত্বে আজকে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের লাগাতার এভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে। এর তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। আজকের আমাদের মিথ্যা মামলায় নন্দীগ্রামের এক মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়া, ওনাকেও আজকের জেল কাস্টাডিতে মিথ্যা মামলায় থাকতে হয়েছে। এর থেকে ঘৃণ্য রাজনীতি হয় না।
তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশ দলদাস হয়ে গেছে। পুরো নন্দীগ্রাম সন্ত্রস্ত করে রেখেছে বিজেপি, পুলিশের কাজ করেছে বলে দাবি তৃণমূলের। পুরো নন্দীগ্রামটাকে বিজেপি কি ভেকুটিয়া, হরিপুর, সোনাচূড়া, গোকুলনগর পুরো অঞ্চলকে একদম সন্ত্রস্ত করে রেখেছিল। কার ঘর ভেঙেছে, কার মাথা ফাটিয়েছে, কার পা ভেঙেছে, আর মানুষকে এত অত্যাচার করেছে যে তারা এসে পুলিশকে সেই সমস্ত ব্যাপার জানিয়েছে। তো সেটা পুলিশ কেন নিয়েছে সেটা পুলিশই বলতে পারবে। পুলিশ বুঝেছে যে সেটা ঘটনাটা সত্য, বিজেপি অত্যাচার করছে মানুষের উপরে। মামলা দায়ের অনুমতি দিয়ে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আগামী 26শে জুন মামলাগুলি শুনানি হবে। কলকাতা টিভি। এদিকে কয়লা পাচার কাণ্ডে জালে ইসিএল কর্তা ও সিভিল কন্ট্রাক্টর 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আসানসোলের বিশেষ সিবিআই আদালতের। কয়লাকাণ্ডে গ্রেফতার আরও 2। বৃহস্পতিবার সিবিআই এর তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে এসেছিলেন এক ইসিএল কর্তা সহ 2 জন। টানা জেরার পর তাদের গ্রেফতার করা হয়। 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। ধৃত ইসিএল এর কাজরা অঞ্চলের জিএম নরেশ কুমার সাহা, ধৃত সিভিল কন্ট্রাক্টর অশ্বিনী কুমার যাদব। নরেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ অনুপ মাঝি ওরফে লালার ও রত্নেশ ভার্মার কাছ থেকে টাকা নেওয়া। সিভিল কন্ট্রাক্টর অশ্বিনী অবৈধ কয়লা সিন্ডিকেটে সাপ্লাই করত। সিবিআই চার্জশিটে 34 জনের তালিকার বাইরে 2 ধৃত। কয়লাকাণ্ডে আসানসোল সিবিআই আদালতে ফাইনাল চার্জ গঠন হবে আগামী 3রা জুলাই। তাদের 4 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছিল, আমরা অপোজ করেছিলাম। কোর্ট দুপক্ষকে শোনার পর মানডে অবধি পিসি গ্রান্ট করেছে। তাকে একাধিকবার সমন দিয়েছেন, উনি কমপ্লাই করেছেন, ওনাকে ইন্টারোগেট করেছেন। তারপর থেকে 2-3 বছর ওনাকে একবারও ডাকেনি। এরপর হঠাৎ, যেখানে অলরেডি আপনারা জানেন সামনে 3 তারিখে চার্জের ডেট আছে, হঠাৎ আজকে ওনাকে আবার সমন করেছিল। উনি গতকাল গেছিলেন সেই সমন্সের পার্সমেন্টে। তারপর ওনাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্টের পর রিমান্ডে যে যুক্তিটা দিয়েছে আমার বেসিক্যালি খুব হাস্যকর লেগেছে। এনিওয়ে কোর্ট মনে করেছে যে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার, সোমবার অবধি দিয়েছে। এরপর সোমবার ফিরে আসার পর যা ডেভেলপমেন্ট হবে তার বেসে আমরা আবার পুনরায় বেল অ্যাপ্লিকেশন করব। প্রসঙ্গত 2020 সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে অনুপ মাঝি তথা লালার নাম। লালার বাড়ি অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত মাসে আচমকা কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে জামিনে মুক্ত তিনি। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আর এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, অরবিন্দ কেজরিওয়ালের জামিন নিয়ে তীব্র বিতর্ক। কেজরিওয়ালের জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের। বৃহস্পতিবার রাত 8টায় রাউস অ্যাভিনিউ কোর্টে জামিন মঞ্জুর হয়। আর জামিনের আবেদনের বিরোধিতার পর্যাপ্ত সুযোগ মেলেনি, ওয়েবসাইটে সেই রায় নেই আজ সকালে। তাই দিল্লি হাইকোর্টের সওয়াল ইডির আইনজীবীর। আজই ইডির আবেদন শোনে দিল্লি হাইকোর্ট। কেজরিওয়ালের জামিন নিয়ে তীব্র বিতর্ক। বৃহস্পতিবার রাত 8টায় রাউস অ্যাভিনিউ কোর্টে জামিন মঞ্জুর হয়। কেজরির জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের। জামিনের আবেদনের বিরোধিতার পর্যাপ্ত সুযোগ মেলেনি, ওয়েবসাইটে সেই রায় নেই, এমনটাই জানানো হয়েছে। কেজরিওয়ালের জামিনের নির্দেশকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করে এবার ইডি আবেদন করেছে যে তদন্তের এমন গুরুত্বপূর্ণ পর্যায়ে কেজরিওয়ালকে মুক্তি দেওয়া তদন্তকে প্রভাবিত করতে পারে, কারণ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর মতো প্রভাবশালী পদে রয়েছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, সেক্ষেত্রে ইডির পক্ষ থেকে আর কি বলা হয়েছে? ইডির তরফ থেকে আজকে রাউস অ্যাভিনিউ আদালতের যে জামিন মঞ্জুরি সেটা চ্যালেঞ্জ করা হয় এবং দিল্লি হাইকোর্টে সেই মামলা এখনো চলছে। এই মুহূর্তে অতিরিক্ত সলিসিটর জেনারেল SV রাজু তিনি সওয়াল চালিয়ে যাচ্ছেন। তার বক্তব্য, সুপ্রিম কোর্ট যখন কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল নির্বাচনী
প্রচারের স্বার্থে তখন কিন্তু কেজরিওয়ালের বিরুদ্ধে যে মূল অভিযোগ তার মেরিট নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্তে আসেনি। কিন্তু এখন রাউস অ্যাভিনিউ আদালত যেভাবে কেজরিওয়ালকে জামিন দিয়েছে সেটা কিন্তু সঠিক নয়। এখন অবধি এই সিদ্ধান্তে কিন্তু ইডি মানে সওয়াল চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি এই মুহূর্তে এইরকমই। মধুবন্তী, ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছিল নিম্ন আদালত, কিন্তু তার 24 ঘন্টা কাটার আগেই ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। মামলার শুনানি না হওয়া পর্যন্ত জামিনের স্থগিতাদেশ বলবৎ থাকবে, এমনটাই জানা গেছে। চোখ রাখবো পরের খবরে। তৃণমূল জেলা পরিষদের সদস্যের বাড়ি লক্ষ্য করে গুলি। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জের জম্পুকুরের ঘটনা। গুলি চালানোর অভিযোগ তৃণমূলের আর এক গোষ্ঠীর বিরুদ্ধে। গুলি চালানোর অভিযোগ উঠছে তৃণমূল জেলা পরিষদের সদস্যের বাড়ি লক্ষ্য করে গুলি। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জের জম্পুকুরের ঘটনা। গুলি চালানোর অভিযোগ তৃণমূলের আর এক গোষ্ঠীর বিরুদ্ধে। গুলি চালানোর অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। কালীগঞ্জের জম্পুকুরের ঘটনা, গুলি চালানোর অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূল জেলা পরিষদের সদস্যের বাড়ি লক্ষ্য করে, অর্থাৎ দলের মধ্যে আর এক গোষ্ঠী এই ধরনের আক্রমণ করেছে, এমনটাই অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জের জম্পুকুরে এই ঘটনাটি ঘটে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, তৃণমূল জেলা পরিষদের সদস্যের বাড়ি লক্ষ্য করে গুলি করলো দলেরই একাংশ, কি অভিযোগ, কি খবর রয়েছে? দেখো, কালীগঞ্জে তৃণমূল জেলা পরিষদের সদস্যের বাড়ি লক্ষ্য করে গুলি, যেমনটা জানা গিয়েছে শূন্যে গুলি চালানো হয়েছে। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জের জামপুকুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ, রাতের অন্ধকার বেশ কয়েকজন দুষ্কৃতী ওই এলাকার তৃণমূল সদস্য সাইদুল্লাহ শেখের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ওই সাইদুল্লাহ শেখের ছেলে আবার কাজল শেখ, তিনি জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। যেটা অভিযোগ যে কালীগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি জিয়াউর রহমান ওরফ রিঙ্কু এবং তার অনুগামীরা এই হামলা চালিয়েছে। যেমনটা অভিযোগ করছেন তিনি, তার যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা এলাকায় জমি মাফিয়া সহ বিভিন্ন কাটমানি এবং তোলাবাজির একটা সঙ্গে যুক্ত। তাদের প্রতিবাদ করেছিলেন এই ব্যক্তি, অর্থাৎ তাদের এই প্রতিবাদই করেছিলেন সাইদুল্লাহ শেখ। সেই কারণেই কিন্তু তার বাড়ি লক্ষ্য করে গতকাল গুলি ছোড়া হয়। যেমনটা তিনি অভিযোগ করেছেন যে বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে আসে এবং তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিন সকালেই পুলিশ আসে, পুলিশ এসে তার বাড়ি থেকে গুলির খোল উদ্ধার করেছে। ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ধন্যবাদ সন্তু, কথা বললাম আমাদের প্রতিনিধি সন্তু সাহার সঙ্গে। এখন যে খবরে নজর রাখবো, আমডাঙ্গার ঘটনা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে সেখানে। তৃণমূলের সঙ্গে তৃণমূলেরই সংঘর্ষের ঘটনা, যে ঘটনায় এখনো পর্যন্ত উভয় পক্ষের 4 জন আহত। বারাসাতের আমডাঙ্গার বোদাই গ্রামের ঘটনা এটি। বোদাইয়ের পঞ্চায়েত সদস্যের ওপর হামলার অভিযোগ তৃণমূলের আর এক গোষ্ঠীর বিরুদ্ধে। তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ আমডাঙ্গার তৃণমূল বিধায়ক। আমডাঙ্গার তৃণমূল বিধায়ক কিন্তু হাসপাতালে যারা চিকিৎসাধীন যে 4 জন উভয় পক্ষেরই আহত হয়েছেন তাদের দেখতে গিয়েছিলেন, আর সেই সময় তিনি কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বের যে অভিযোগ সেই অভিযোগ মানতে চাননি। আমডাঙ্গায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত 4। উত্তর 24 পরগনার আমডাঙ্গার বোদাই গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছি গ্রামের ঘটনায় উভয় পক্ষে আহত হয়েছে মোট 4 জন। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য রাকিবুল ইসলাম ও তৃণমূলের কর্মী তৈয়ব আলীর সঙ্গে মাঝে মাঝেই গন্ডগোল লেগে থাকতো। আর শুক্রবার রাতেও আচমকা দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় 4 জন আহত হয়, তাদের চিকিৎসার জন্য আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাতেই দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই আমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
লোকসভা ভোটের পরই ভেঙে গেল দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের বিরোধীদের একমাত্র পঞ্চায়েত। শুক্রবার পঞ্চায়েত দখল করল তৃণমূল। বিরোধী শিবিরের প্রত্যেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের সঙ্গী হতে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। মথুরাপুর 1 নম্বর ব্লকের একমাত্র কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতটি দখল করেছিল বিরোধীরা, কিন্তু লোকসভা ভোটের ফল প্রকাশের পরই ভেঙে গেল বিরোধীদের তৈরি সেই পঞ্চায়েত। শুক্রবার সেই পঞ্চায়েতের বোর্ড দখল করল তৃণমূল। কৃষ্ণচন্দ্রপুরে বিরোধী বলে আর কিছুই রইল না। আমরা স্বেচ্ছায় আমরা এসেছিলাম। আমরা অত্যন্ত গর্বিত যে আমরা আজকে পঞ্চায়েতকে আজকে শাসক দলের পক্ষে পঞ্চায়েত আমরা নির্বাচন করতে পেরে আমরা খুব খুশি। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট 15টি আসনের মধ্যে তৃণমূল দখল করেছিল 6টি আসন। অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে বিজেপি দখল করেছিল 5টি পঞ্চায়েত। সিপিএম এর দখলে ছিল 2টি পঞ্চায়েত এবং নির্দলের দখলেও ছিল 2টি পঞ্চায়েত। তৃণমূল বিরোধী শিবিরের 9 জন সদস্য মিলে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিরোধীরা বোর্ড গঠন করেছিল, কিন্তু লোকসভার নির্বাচনে শাসক দলের জয়লাভের পরই মথুরাপুর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের হাত ধরে বিরোধী শিবিরের 9 জন জয়ী সদস্যই যোগ দিলেন শাসক দলে। লোকসভা নির্বাচনের পরে তারা যোগাযোগ করে যে আমরা উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, উন্নয়নের পক্ষে আসতে চাই। তারা আবেদন করেছিল, আজকে তাদের সেই আবেদনের সম্মতি দিয়ে দল তাদেরকে দলে নিয়েছে এবং যিনি বিজেপির প্রধান ছিলেন তিনি রেজিগনেশন দিয়েছেন, উপপ্রধান রেজিগনেশন দিয়েছেন। তারপরে আজকের সদ্য তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচিত হলো প্রশান্ত হালদার, উপপ্রধান সুশান্ত মণ্ডল নির্বাচিত হলো এবং সকলকে নিয়ে আগামী দিন কৃষ্ণচন্দ্র অঞ্চলে উন্নয়নের জ্বর বইবে, এটুকু বলতে পারি। উন্নয়নের সাথে আমাদের গ্রামে যা প্রয়োজন, যা রাস্তাঘাট, লাইট, যে মানুষের যেটুকু প্রয়োজন সেটুকু সব দিক থেকেই আমরা উন্নয়নের ধারা রেখে কাজের বজায় রেখে আমরা কাজ করতে চাই। শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে সেই পঞ্চায়েতের নতুন করে বোর্ড গঠন করা হয়। প্রধান হলেন প্রশান্ত হালদার এবং উপপ্রধান হলেন সুশান্ত মণ্ডল। তৃণমূল সরকারের উন্নয়নের শরিক হতে দলত্যাগ বলে দাবি তৃণমূলের নতুন আসা সদস্যদের। মথুরাপুর থেকে মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। এবার চোখ রাখবো একটু অন্য খবরে, ইলিশের খবরে, যেখানে ঘরে ফিরেছে ট্রলার কিন্তু ইলিশ ছাড়াই। সেই ছবি দেখাবো আপনাদের। ইলিশ ছাড়াই ট্রলার ফিরল ঘরে, দেখুন। লক্ষাধিক টাকা ব্যয় করে সমুদ্রে ভেসেছিল দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীদের ট্রলার। ইলিশে মরশুমে ভালো লাভের আশা করেছিলেন মৎস্যজীবীরা, তবে সেগুড়ে বালি। শূন্য হাতে প্রথম দফা ট্রলার ফিরল ঘরে। জলে রূপলি শস্যের দেখা মেলেনি। যা মাছ পাওয়া গেছে তা লক্ষাধিক টাকা খরচের একেবারেই অনুপযুক্ত। আবহাওয়ার খামখেয়ালিপনায় ইলিশের আকাল, বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু ইলিশের দেখা একদম নেই। যে 2-4টে ইলিশ উঠছে সেগুলো নগণ্য। একটা ট্রলারে যদি 10 পিস, 5 পিস, 15 পিস ইলিশ ওঠে, সেটা তো বলতে গেলে ধরতির মধ্যে পড়ে না। এই সময় তো হওয়া উচিত ছিল 20 মন, 30 মন, 40 মন করে মাছ হওয়া উচিত ছিল। সেই তুলনায় ইলিশ নেই। না, সে তুলনায় একদম ইলিশ নেই। তো এরকম যদি চলতে থাকে, কিন্তু 2-3 টিপ যদি চলতে থাকে, ট্রলারগুলোই ছিল ধরে বন্ধ। 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত বন্ধ ছিল মাছ শিকার। ইলিশের প্রজননের সময় পেরিয়ে যাওয়ার পর মৎস্যজীবীরা ভেবেছিলেন প্রথম দফার ট্রলার ফিরলে খানিকটা লাভের মুখ দেখবেন তারা। লাভের আশায় অনেকেই মহাজনের কাছে দাদন নিয়ে ভাসিয়েছিলেন ট্রলার। মাছের দেখা না পেয়ে তাদের এখন মাথায় হাত। আমরা এই সাগরে গেছিলাম, 7-8 দিন ধরে ফিশিং করেছি। ফিশিং করার পরে কোনো মাছ টাছে নেই, এখনও সেরকম হাওয়া বাতায় জটকুবার নেই বলে ইলিশ মাছও আসেনি। সে আমরা 5 লাখ টাকা খরচা করি ঠিকই আমরা বঙ্গোপসাগর সাগরে গেছি মাছ ধরতে। এখন আমরা সেই পাওয়ার পর মাছ আর পাইনি। ইলিশ মাছটা নেই ওখানে, আমাদের এখানে নেই, টুকটাক হচ্ছে, খরচা হচ্ছে। আমাদের ট্রিপ খরচা তো 4 লাখ 7 লাখ টাকা প্রথম ট্রিপ, আমরা লঞ্চ দিয়ে আসতে হচ্ছে। তারপর এই কোনোরকম আইলে ওই 10 কেজি 20 30 কেজি মাছ পাই। একে অত্যাধিক গরম, তার উপর উত্তাল সমুদ্র, আপাতত ফিরে এসেছে ট্রলার। পরের দফায় ফের সমুদ্র যাত্রা করবে বেশ কিছু ট্রলার। সেগুলিতেও মাছ না উঠলে সংকটে পড়ে যাবে মৎস্যজীবীদের ভবিষ্যৎ, এমন আশঙ্কাই করছে মৎস্যজীবীরা। দক্ষিণ 24 পরগনা থেকে মানুষ প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। 4টে 4 দিক আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।